গল্পটি অবশ্যই হেডফোন ব্যবহার করে মন দিয়ে শুনবেন। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পে ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ রয়েছে। লেখক রোমাঞ্চকর আবহাওয়া ফুটিয়ে তোলার জন্যই এগুলির ব্যবহার করে থাকেন। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, স্টোরি উইথ অরিতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য অর্ণব দাসের কলমে তন্ত্রনির্ভর গ্রাম বাংলার ভূতের গল্প চণ্ডীতলা গ্রামের বিভীষিকা। লেখক অর্ণব দাসের জন্ম 26শে নভেম্বর 1982। MCA এবং এমটেক ডিগ্রি অর্জনের পরে বর্তমানে একটি বেসরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। বেশ কয়েকটি প্রকাশনী সংস্থার সঙ্গেও যুক্ত আছেন গত 2 বছর ধরে। ছোটবেলা থেকেই লেখালেখির শখ ছিল এবং দীর্ঘ সময় পরে সেটি বাস্তবতা পেয়েছে। আজকের গল্পটির অডিও রূপান্তরের অনুমতি দেওয়ার জন্য লেখক অর্ণব বাবুকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের গল্প পাঠে দ্বীপ। গল্পের মুখ্য চরিত্র যামিনীকান্ত ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় যথাক্রমে আদিত্য এবং অ্যারি। অন্যান্য চরিত্রে স্বস্তিকা, সুচেতনা, সুমি, সোহম, প্রিয়াংশু এবং আদিত্য। গল্পের আবহ নির্মাণ, শব্দ সংযোজন ঋদ্ধিস। গল্পের সূত্রধর আমি দ্বীপ। শুরু হচ্ছে আজকের গল্প চণ্ডীতলা গ্রামের বিভীষিকা। রাত 3 প্রহর পেরিয়ে গেছে, অনেকক্ষণ হলো। ডুবু ডুবু চাঁদের জ্যোৎস্না এখনো একটু আছে। গোটা চণ্ডীতলা বর্তমানে গভীর ঘুমে আচ্ছন্ন হলেও রতিকান্তের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। এতক্ষণ ধরে বইতে মুখ গুঁজে আধশোয়া অবস্থায় ছিল। একই রকমভাবে শুয়ে থাকতে থাকতে পিঠটা বেশ ব্যথা করতে শুরু করেছে তার। তাই অভ্যেস মতো বালিশের নিচে রাখা সিগারেটের প্যাকেট থেকে একখানি সিগারেট বের করে বারান্দায় এসে দাঁড়ালো সে। মনে সুখে একটা টান দিয়ে আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। বাড়ির সামনে গাঁদা ফুলের বাগান। তার মায়ের একটু ফুলের বাগান করার শখ আছে। সেখান থেকেই নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে। ফুলের সুঘ্রাণে মন মাতাল হয়ে ওঠে তার। ঠিক এমন সময়ে তার নজরে আসে সামনের মোড়ের মাথায় কেউ একজন দাঁড়িয়ে তার দিকেই স্থির দৃষ্টিতে চেয়ে আছে। যদিও জ্যোৎস্নার আবছা আলোতে তাকে ভালো করে দেখা যাচ্ছে না। তার খানিকটা তফাতেই প্রকাণ্ড বটগাছটা ডালপালা বিছিয়ে রাস্তার পাশে যোগী পুরুষের মতো দাঁড়িয়ে আছে। রতিকান্তের সিগারেট খাওয়া শেষ হলে সে নিজের ঘরে ফিরে এলো। তারপর বিছানার পাশে টেবিলের ওপরে থাকা হ্যারিকেনটাকে নিভিয়ে বিছানায় উঠে এলো সে। মনের ভেতর কোনো এক অজানা কারণে উসখুস করিয়ে চলেছে। বিছানায় শুয়ে বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল সে। তারপর শিয়রের দিকের জানলাটা খুলে দিতেই আচমকা একটা দমকা হাওয়া ঘরটার মধ্যে প্রবেশ করে ঘরের তাপমাত্রা বেশ খানিকটা কমিয়ে দিল। জানলা খুলে চলে আসতে যাবে এমন সময় রতিকান্ত থমকে গেল। জানলা থেকে কিছুটা দূরে কে যেন দাঁড়িয়ে আছে না? সত্যিই কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি সে ভুল দেখল? এই চিন্তার দোলাচলে ভাসতে ভাসতে সে পুনরায় জানলা দিয়ে বাইরের দিকে চাইতেই দেখতে পেল তাদের বাড়ি থেকে খানিকটা দূরে কে যেন সত্যিই দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলোয় যদিও তার মুখাবয়ব স্পষ্ট নয়, কিন্তু রতিকান্তের কেন জানি না মনে হলো
লোকটা হয়তো তার দিকেই চেয়ে আছে। ব্যাপারটা বেশ অস্বস্তিকর হওয়ায় সে নিজে জানলা থেকে সরে এসে বিছানার ওপরে গিয়ে বসল। তার মনের গভীরে তখনও আলোড়ন হয়েই চলেছে। একটু আগে যে লোকটাকে সে মোড়ের মাথায় দেখেছিল, সে কি করে এত দ্রুত পথ অতিক্রম করে চলে এলো? ছোটবেলা থেকেই তার মনের মধ্যে ভয়ডর নেই বললেই চলে। সে আবার চলে গেল জানলার কাছে। এবারে বাইরের দিকে চাইতেই অবাক হয়ে গেল সে। কই, কেউ নেই তো। সেখানে তো একটা কুকুর পর্যন্তও নেই। মানুষ আসতে যাবে কোথা থেকে? এতক্ষণ ধরে বইটা পড়বার জন্যই নিশ্চয়ই তার মাথার মধ্যে এইরূপ অপ্রাসঙ্গিক চিন্তাভাবনা ভরে রয়েছে। নিজের মনেই হেসে উঠে জানলাটা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল সে। ঘুমোবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বিধিবাম, ঘুমের দেবতা আজকে সত্যিই রতিকান্তকে নিষ্কৃতি দিয়েছে। সামান্য একটা ঝিমুনি ভাব এলেও গাঢ় ঘুম কিছুতেই এলো না যেন তার। আচমকা বারান্দার দরজাটার মধ্যে আঘাত হতে শুরু করলো। এমন বেমক্কা আওয়াজে রতিকান্তের ঘুমের 12টা বেজে গেছে। সে তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকেই গলা ছেড়ে ডেকে উঠল। কে? রতিকান্তের প্রশ্নের জবাবে কোনো উত্তর এলো না। সে পুনরায় প্রশ্ন করল, কে? বাইরে কে দাঁড়িয়ে আছো? আর এই দোতলায় বা এলে কি করে? এবারেও রতিকান্তের প্রশ্নের জবাবে কোনো উত্তর এলো না। তার বদলে একটা দমকা হাওয়ার স্রোত দরজার গা ঘেঁষে মিলিয়ে গেল। সে খানিকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে পুনরায় বিছানার দিকে ফিরে যেই না উঠতে যাবে, এমন সময় সে দেখতে পেল শিয়রের কাছের জানলার ক্ষুধার্তি ক্ষুদ্র ফাটল দিয়ে কিছু একটা যেন ঘরের ভেতর প্রবেশ করছে। চোখ দুটো কচলে নিয়ে রতিকান্ত দেখতে পেল ঘরের মধ্যে ঢুকে পড়েছে একখানি পাখি। অনেক সময়ে খোলা জানলা পেয়ে যেই রূপ পাখি পথভ্রমে ঘরের মধ্যে প্রবেশ করে থাকে, সেই রূপ। তারপরে দিগ্ভ্রান্তের মতো বনবন করে উঠতে থাকে মাথার ওপরে। ঠিক সেই রকমভাবে রতিকান্ত দেখতে পেল একখানি মস্ত শকুন মাথার উপরে ঘুরপাক দিয়েই চলেছে। পাখিটার মস্ত ডানার ঝাপটানোর কয়েকটা পালক এসে পড়ল বিছানার ওপরে। রতিকান্ত হাত তুলে কয়েকবার তাড়ানোর চেষ্টা করল। এই হুশ হুশ, যা যা বলছি, যা। কিন্তু পাখিটা পালানো তো দূরের কথা, উল্টে ওকেই চিৎকার করে রীতিমতো শাসন করতে লাগলো। এইখানেই সেই শকুনের আক্রোশ মিটল না। সে এবার ঘরের বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করতে শুরু করলো। এতক্ষণ ধরে শকুনের তাণ্ডব দেখে ভয় পেয়ে ঘরের এক কোণে সিঁটিয়েছিল। কিন্তু এইভাবে চলতে থাকলে শুধু এই ঘর কেন, সমস্ত বাড়িতেই তাণ্ডব লীলা চালাতে থাকবে এই অলক্ষণী শকুনটা। এই কথা মনে আসতেই ৩৩ কোটি দেবদেবীকে প্রণাম করে রতিকান্ত খুব সাবধানে এক পা করে এগোতে লাগলো নিজের বিছানার দিকে। তারপর এক ঝটকায় বিছানার ওপরে উঠে যেই না শকুনটাকে ধরতে যাবে, এমন সময় ওকে অবাক করে দিয়ে শকুনটা নিজেই ওড়া থামিয়ে বিছানার একপাশে চুপ করে বসে পড়ল। কিন্তু একবারের জন্যেও সেই শকুনের দৃষ্টি রতিকান্তের থেকে সরে যায়নি। এবারে রতিকান্ত বিছানা ছেড়ে চুপিসারে নেমে এলো। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বিছানার পাশে থাকা টেবিলের কাছাকাছি। সেখানে পৌঁছে প্রায় নিভু হয়ে যাওয়া হ্যারিকেনের সলতেটাকে উস্কে দিল। এর ফলে ঘরটার মধ্যে জমে থাকা অন্ধকার ঘুঁচে গিয়ে আলোর প্রকাশ ঘটল। সেই আলোতেই রতিকান্ত দেখতে পেল শকুনটার বেঁকে থাকা ধারালো শক্ত ঠোঁট আর পায়ের মজবুত নখর। পথ ভুলে শকুনটা ঘরের মধ্যে ঢুকে গেছে এই ভ্রমে সে যেই না পাখিটার দিকে একটা পা এগিয়েছে, অমনি সেই পাখিটা ডানা ঝাপটিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে নিজের উপস্থিতি জানান দিল। আবার নিজের জায়গায় ফিরে এসে রতিকান্ত অনুভব করল
যে তার বুকের ধুকপুকানিটা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ঠিক এমন সময়ে একটা অঘটন ঘটে গেল। হঠাৎ করেই হ্যারিকেনের আলোটা আচমকা নিভে গেল। তার ফলে ঘরের মধ্যে আলোর রেশটুকুও পুনরায় নিভে গেল। অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো রতিকান্ত যেই না এগিয়ে গেল হ্যারিকেনটার দিকে, অমনি সেই আলো পুনরায় জ্বলতে শুরু করলো। ঘরে আলো ফিরে আসায় ওর যত না বেশি আনন্দ হলো, তার থেকেও বেশি উদ্বেগ হলো ঘর থেকে আচমকা সেই শকুনটা ভোসবাজির মতো বেমালুম উবে গেছে জেনে। কোথাও তাকে দেখতে পেল না সে, কিন্তু ঘরের চারিদিকে চোখ বোলাতে গিয়ে বড় আয়নাটার উপর নজর পড়তেই বুকের রক্ত একেবারে শুকিয়ে গেল যেন। আয়নার উপরে তাজা রক্ত মাখা দুটো হাতের ছাপ, আর সেই হাতের ছাপ থেকেই রক্ত গড়িয়ে পড়ছে। রতিকান্ত নিজের চলার শক্তি যেন হারিয়ে ফেলল। ওর মস্তিষ্কের শিরা উপশিরাগুলো বিদ্রোহ ঘোষণা করে তোলপাড় করেই চলেছে। আতঙ্কে ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল ওর। আয়নার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রতিকান্তের বুকের ওঠানামা পুনরায় শুরু হয়ে গেল। ধীরে ধীরে তার দৃষ্টি কমে আসতে শুরু করলো। ঠিক এই মুহূর্তে তার নজরে এলো আয়নায় কার যেন প্রতিচ্ছবি ফুটে উঠতে শুরু করেছে। তার মানে কেউ তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। কিন্তু রতিকান্তের পক্ষে এই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে পেছনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার মতো সাহস আর নেই। তাই সে এবার চোখ বুজে ফেলল। আচমকা অপার্থিব স্বরের কেউ যেন হেসে উঠল। সেই হাসির শব্দে রতিকান্তের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। হঠাৎ করেই সেই শব্দ শান্ত হয়ে গেল। তাহলে কি সেই বিভীষিকাময় রাত্রির পরিসমাপ্তি ঘটেছে? এই ভেবে যেই না রতিকান্ত চোখ খুলল, অমনি আয়নার ওপর ভেসে উঠল কালো মিশমিশে একটা নারী মূর্তির প্রতিচ্ছবি, যার এলোমেলো চুলগুলো গাছের শিকড়ের মতো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। পিছনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য চট করে পেছনে ঘুরতেই অবাক হয়ে গেল ও। কই, কেউ নেই তো পেছনে। তাহলে আয়নায় প্রতিচ্ছবিটা কার? আবার আয়নার দিকে ঘুরতেই চমকে উঠল সে। কই, আয়নায়ও তো কেউ নেই এখন। ঘরের মধ্যে এসব কি ঝুলছে? এগুলো কাদের পা? ওপরের দিকে চাইতেই দেখতে পেল রাশি রাশি গলায় দড়ি দেওয়া ঝুলানো রয়েছে লাশের শাড়ি। আতঙ্কে তার প্রাণবায়ু এই বুঝি বেরিয়ে যাবে। এমন সময় দেখতে পেল তার ঠিক সামনে একটি মেয়ে ভাসমান অবস্থায় রয়েছে। পরনে ভিজে কাপড় জড়ানো, লিকলিকে পাটকাঠির ন্যায় সরু সরু দুইখানি হাত কাঁধের পাশে ঝুলে রয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো মেয়েটির কোনো মুখ নেই, মাথায় ঘোমটা জড়ানো, আর সেই মুখের জায়গাতে একখণ্ড শূন্যতা। সেদিকে চাইতেই রতিকান্তের হৃৎপিণ্ড বুকের খাঁচা থেকে বেরিয়ে আসবার জন্য ছটফট করতে শুরু করে দিল যেন। প্রাণ বাঁচানোর জন্য রতিকান্ত চিৎকার করে উঠল, ক- ক- কে 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 তুমি? রতিকান্তের প্রশ্নের উত্তরে সেই মেয়েটি অপার্থিব স্বরে হাসতে শুরু করে দিল। রতিকান্তের গলা লক্ষ্য করে ধীরে ধীরে উঠে আসতে লাগলো সেই শুকনো দড়ির ন্যায় হাত দুটো। মরণের আশঙ্কায় রতিকান্তের গলা থেকে বেরিয়ে আসে ভয়ার্ত একটা আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদ শেষ হওয়ার আগেই ওর মাথাটা দুমড়ে মুচড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল নিমিষের মধ্যেই। নিত্যদিনের মতোই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে সামান্য একটু আফিম না খেলে যামিনীকান্ত বাবুর ঠিক চলে না। সারাদিনের পরিশ্রমের পরে এই ঝিমুনি ভাবটা না থাকলে ঘুমটাই যেন ঠিকমতো আসতে চায় না তার। বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলেও কিছুতেই ঠিকমতো ঘুম আসছিল না। হালকা ঝিমুনি ভাব থাকলেও সেই গাঢ় ঘুমটা কিছুতেই আসতে চাইছে না। হঠাৎ সদর দরজায় আঘাত পড়ল একবার। খানিকক্ষণ পরে আরেকবার শব্দ হলো। এবারে বারংবার আঘাত পড়তে লাগলো,
যামিনীকান্ত বাবু পাশে দেখলেন তার স্ত্রী সারাদিনের ক্লান্তির জন্য ঘুমে কাতর হয়ে রয়েছে। তাই আর ওনাকে বিরক্ত করতে মন চাইল না তার। এবারে নিজেই উঠে দাঁড়িয়ে ঘরের কোণে থাকা হ্যারিকেনের আলোটাকে উস্কে দিলেন। তারপর বেশ জোর গলায় ডেকে উঠলেন, কে? বাইরে কে আছে? কিন্তু কোনো উত্তর এলো না। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, কে? এবারেও কোনো উত্তর এলো না। শুধু একটা মাত্র হাওয়ার স্রোত জানলার গা ঘেঁষে মিলিয়ে গেল। যামিনীকান্ত বাবু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে যেই না বিছানার দিকে যাওয়ার জন্য এগিয়েছেন, অমনি দেখতে পেলেন জানলা দিয়ে দুইখানি ফ্যাকাশে হাত ঘরের ভেতর প্রবেশ করছে। আতঙ্কে তার গলার স্বর একেবারে বুঝে গেল, যেন শিরদানা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি বিস্ফারিত চোখে এইসব অপার্থিব ঘটনা দেখে থরথর করে কাঁপতে লাগলেন। কপাল থেকে ঘাম পড়তে লাগলো টপ টপ করে। জিভ শুকিয়ে তালুর সঙ্গে এঁটে গিয়েছে। ঘন ঘন ঢোক গিলতে শুরু করলেন। তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে মেঝের উপরেই বসে পড়লেন। এবারে উনি দেখতে পেলেন সেই হাত দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার স্ত্রীর দিকে। এবারে তারা উঠে আসতে শুরু করেছে ঘুমে অচৈতন্য স্ত্রীর গলা লক্ষ্য করে। গলাটা দুহাত দিয়ে চিপে একেবারে শেষ করে দিতে চাইছে। সামনে এইরকম একটা বীভৎস দৃশ্য দেখে যামিনীকান্ত পাগলের মতো চিৎকার করে বিছানার ওপরে উঠে বসতেই লক্ষ্য করলেন যে তিনি ঘুমের মধ্যেই বাজে স্বপ্ন দেখেছেন। তার পাশে তার স্ত্রী এখনও ঘুমে অচৈতন্য হয়ে রয়েছেন। প্রাণপ্রিয়া স্ত্রীর মাথায় যেই না হাত বুলাতে যাবেন, এমন সময় শুনতে পেলেন খানিক দূরেই একটা কুকুর কেঁদে উঠল। যামিনীকান্ত বাবুর কপালের মধ্যে দেখা গেল দুশ্চিন্তার ভ্রুকুটি। কিন্তু তিনি জানতেও পারলেন না যে ওই বাড়িতেই কি বীভৎস ঘটনা ততক্ষণে ঘটে গেছে। এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবুও বৃষ্টি ধরে আসবার কোনো লক্ষণ দেখতে পারছি না। তাই সেদিকে বিন্দু মাত্র ভ্রূক্ষেপ না করে আমি বেগুনিতে কামড় বসাতে গিয়ে দেখলাম কিশোরী ততক্ষণে এক খাবলা মুড়ি মুখের মধ্যে চালান করে ফেলেছে। তার সাথে একখানি কাঁচা লঙ্কা একেবারে চিবিয়ে শেষ করে ফেলেছে। তারানাথও ঝাল বড়া শেষ করে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, সকালে ঘুম থেকে উঠেই মনে হয়েছিল যে তোমরা আজকে আসবেই। এমন বাদলার দিনে গা ছমছমে গল্প শোনার নেশা মানুষকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে আসে। কি বলো? তারানাথ কথার মাঝে মুখ ফসকে যেই না বলেছে গল্পের কথা, অমনি এরকম একটা সুবর্ণ সুযোগ কাজে লাগানোই সিদ্ধহস্ত কিশোরী আসলে অবতীর্ণ হলো। সে একটা রহস্যময় মুখ করে বলল, ঠাকুরমশাই, আপনি কি বলছেন? এটাও সম্ভব নাকি? আপনার মুখ থেকে নিশ্চিত সবটুকু ঘটনার মধ্যে বিন্দুমাত্র গল্পের অবকাশ থাকতেই পারে না। এটা আমি কচি পাঁঠার শপথ করে বলতে পারি। আর আপনি কিনা বলছেন যে ওগুলো সব গালগপ্প। কথাটা বলেই কিশোরী আমার দিকে ফিরে একবার চোখ টিপে দিল, কিন্তু ততক্ষণে যজ্ঞের আগুনে ঘি ঢালা হয়ে গেছে। তারানাথ অগ্নিশর্মা রূপ ধারণ করে প্রায় গর্জে উঠে বলল, শোনো হে ছোকরা, এই তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলবার প্রয়োজন পড়ে না। আমি এতদিন তোমাদেরকে যা যা শুনিয়ে এসেছি সেগুলো সবই সত্য ঘটনা, কোনো গাল গল্প নয়। কিশোরীর টিপ্পণীতে ব্যাপারটা যে অন্যদিকে ঘুরে যেতে পারে সেটা বেশ ভালোই অনুমান করতে পেরেছিলাম। তাই ওনার রাগ কমাতে তড়িঘড়ি পাসিং শোয়ের একখানি প্যাকেট এগিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই, কিশোরীর কথায় আপনি একেবারে পাত্তা দেবেন না, ও এরকম বলেই থাকে। আমার কথা শুনে তারানাথ এবার নিজের রাগ খানিকটা হলেও সংবরণ করলো।
তারপর খানিক হেসে জবাব দিল, শোনো বিভূতি, সাধনার জীবনে এবং তার পরবর্তীকালে আমি যে কত অলৌকিক শক্তির মুখোমুখি হয়েছি তার কোনো ইয়ত্তা নেই। তাদেরকে তোমরা নিজের চোখে দেখলে তোমাদের পিলে চমকে উঠত। সে যাই হোক, তোমাদেরকে তো অনেক রকম অভিজ্ঞতার কথাই শুনিয়েছি, তা আজকে কিরকম ঘটনা শুনতে চাইছো? ঠাকুরমশাই, আজকে বরং ডাকিনী বা যোগিনীদের নিয়ে কিছু বলুন না। সিগারেটের শেষ টানটি দিয়ে অবশিষ্টটাকে নারকেলের মালারূপী অ্যাস্ট্রের মধ্যে পিষে রেখে দিল তারানাথ। তারপর চোখ বন্ধ করে খানিকক্ষণ কি যেন একটা ভাবতে শুরু করলো। আমরা বেশ ভালো করেই জানি যে তারানাথ আসলে পুরো গল্পটাকে মনে মনে গুছিয়ে নিচ্ছে। একটুক্ষণ পরে সে চোখ খুলে বলতে শুরু করলো, ঘটনাটা বলবার আগে কিছু কথা তোমাদেরকে বলে রাখা ভালো। তোমরা হলে গিয়ে আজকালকার ছোকরা, আসল ব্যাপারখানা না জানলে ভয়ের সাথে ঠিকমতো একাত্ম হতে পারবে না। তার ফলে এই কিশোরীর মতো শহর মুল্লুকে থাকা মানুষের এসব সত্যি ঘটনাকে গাল গল্প বলেই মনে হয়। যাকে অনেকের মুখেই শুনে থাকবে পঞ্চমুণ্ডির আসন এক অপার রহস্যের জায়গা। তবে এই কথা সত্যি যে এর শক্তি অপরিসীম, এবং ভুলবশত যদি কেউ পঞ্চমুণ্ডির আসনের খুব কাছে চলে আসে, তা সে কোনো পশু, পাখি কিংবা মনুষ্য যাই হোক, তার মৃত্যু অথবা ক্ষতি অনিবার্য। কারণ এই মহাশক্তিশালী আসনের ক্ষমতা অপরিসীম। পঞ্চমুণ্ডী আসন স্থাপন করতে 5টি মৃত মাথার খুলি, যেমন চাঁড়াল বা চণ্ডালের মাথার খুলি, যার অপঘাতে মৃত্যু হয়েছে। আচ্ছা, চণ্ডাল কাকে বলে জানো তো? যারা সব দেহ দাহ করে, অর্থাৎ যারা মরা পোড়ায়, যাদেরকে সাধারণ ভাষায় ডোম বলা হয়। শেয়ালের খুলি, কারণ শেয়াল খুবই ধূর্ত প্রাণী। নকুল বা বেজির মাথার খুলি, যেহেতু তার মতো ক্ষিপ্র প্রাণী আর দুটি নেই। বিষধর সাপের মাথার খুলি, হয় কেউটে বা গোখরো, কারণ সাপ খুবই ক্রূর। এছাড়াও হনুমানের খুলি, কারণ হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী। এইসব লাগে পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে। শুধু এইসব উপকরণ সংগ্রহ করলেই কিন্তু আসন বানাতে পারবে না। নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই এই কাজ করতে হয়। তাই পঞ্চমুণ্ডির আসন ভরা অমাবস্যা তিথিতে ঠিক রাত্রি 12টার নিশীথে প্রস্তুত করা হয়। এই আসন প্রতিষ্ঠা এত ভয়ঙ্কর ও স্থান চয়ন এতই গুরুত্বপূর্ণ যে এটি লোকালয় হতে দূরে কোনো জনমানবহীন স্থানে, জঙ্গলে অথবা কোনো দেবস্থানেই বসানো সব চাইতে উত্তম। কম বেশি সব প্রাচীন দেবস্থানেই তখনকার দিনে পঞ্চমুণ্ডির আসন স্থাপিত হতো। কিছু কিছু জায়গায় আজও দেখতে পাওয়া যায়। প্রথমে এই 5টি খুলিকে কোনো পুকুর বা নদীর জল দ্বারা শুদ্ধ করে, পঞ্চামৃত দ্বারা শোধন করে, চতুষ্কোণ বিশিষ্ট একটি জায়গার 4 কোণায় মাটি খুঁড়ে 4টি গর্ত করে, আর মধ্যিখানে একটি গর্তে মোট 5টি মাথার খুলি স্থাপন করা হয়। ঠিক রাত 12টার পর শুরু হয় এই ভয়ঙ্কর সাধনা। 5 জন সাধক মিলে এই সাধনা করেন ও একসাথে মাথার খুলিগুলি স্থাপন করেন এক একটি গর্তে। এই সাধনা বা প্রক্রিয়া চলাকালীন সামান্যতম আচারবিধির ভুল ত্রুটি ঘটলে তৎক্ষণাৎ সেই সব সাধকের মৃত্যু অনিবার্য। এই পঞ্চমুণ্ডী আসন যেখানে সেখানে স্থাপন করা মোটেই ঠিক নয়, কারণ এর মধ্যে কোনো প্রাণী ভুলেও চলে আসলে সেই প্রাণীর ভয়ঙ্কর ক্ষতি, এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। সাধকের সাধনা শক্তি না থাকলে এই আসনে বসতেই পারবে না সেই সাধক।
পঞ্চমুণ্ডী আসনে 5টি মাথার খুলি মাটির তলায় স্থাপনের পর তার ওপরে ইঁট দিয়ে বসার মতন আসন করে তারপর বাঁধিয়ে দেওয়া হয় এবং সাধারণত জায়গাটি ভালোভাবে ঘিরে রাখতে হয় যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। কিন্তু স্থাপনের পর তন্ত্র সাধক অথবা সাধিকা এতে নিত্যদিন বসে সাধনা করবে এবং পঞ্চমুণ্ডীকে সদা জাগ্রত রাখতে হবে, নয়তো এই মাথাগুলো মৃত অবস্থায় চলে যাবে। ঠিকঠাক তন্ত্রমতে সমস্ত কাজ করতে পারলে এই পঞ্চমুণ্ডীর আসন থেকে সাধক অথবা সাধিকা অলৌকিক কিছু শক্তি লাভ করবেই, ইহা সত্য এবং নির্ভুল। কিন্তু কোনো কারণে যদি সেই আসনের বিন্যাস নষ্ট হয় এবং সেই খুলি নিয়ে কেউ যদি অপকর্মের চেষ্টা করে, তাহলে কি প্রচণ্ড গণ্ডগোল হতে পারে সেই কথাই এবার বলবো, মন দিয়ে শোনো। সে প্রায় অনেক দিন আগেকার কথা। তখন আমি আমার জন্মভিটেতেই থাকি। নামডাক সেরকম না হলেও আশেপাশে গাঁয়ের থেকে রোজই কেউ না কেউ কুণ্ডলী বিচার করতে আসে। কেউ বা আসে মাদুলি করতে, আবার কেউ কেউ আসে হাত দেখাতে। এরকমই একদিন দাওয়ায় বসে একখানি পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছি, এমন সময় একজন বছর 40-এর লোক এসে হাজির হলো। বেশভূষায় অবস্থাপন্ন ঘরের মনে হলেও বর্তমানে কিছু অপরিস্থিতিকর অবস্থার মধ্যে যাচ্ছেন, যদিও তার চেহারাটি কিন্তু বেশ জমকালো। শরীরের দিক থেকে তিনি বেশ প্রকাণ্ড, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, চোখের উপরে মোটা ভুরু ছিল একেবারে দেখবার মতন, মুখ ভর্তি খোঁচা খোঁচা গোপ দাড়ি। ভদ্রলোক কিছু বলবার আগেই আমি বলে উঠলাম, সাম্প্রতিককালে আপনার খুবই নিকট আত্মীয়ের কি জীবনাবসান হয়েছে? আমার কথা শুনে ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইল। তারপরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পায়ের কাছে লুটিয়ে পড়ে বিলাপের সুরে বলতে লাগলো, বাবা বাবা, আপনি একেবারে ঠিক ধরেছেন। কিন্তু সেই ঘটনা জানানোর আগে আমি নিজের বংশের অতীত সম্পর্কে জানাতে চাই। অধমের নাম যামিনীকান্ত ঘোষ, নিবাস চণ্ডীতলা গ্রামে। আপনাদের গ্রাম থেকে উত্তরে 20 ক্রোশ গেলেই পাবেন আমাদের গ্রাম। দুলে ডাকাত ছিলেন আমার পূর্বপুরুষ। এবারে বুঝতেই পারছেন কেমন ভয়ঙ্কর বংশের বংশধর আমি, তাই মাঝে মাঝে নিজের পরিচয় দিতে লজ্জা হয়। যাই হোক, যা বলছিলাম, সেই দুলে ডাকাতের ভয় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তবে প্রথম দিকে বেশ কয়েকবার ধরা পড়ে গেছিলেন বলে শুনেছি। সেই সময় তিনি এক তন্ত্রসিদ্ধ পুরুষের সন্ধান পান। উনিই ওনাকে শ্মশানকালীর পুজো করবার বুদ্ধি দিয়েছিলেন। আর তখন থেকেই প্রতিবার ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো দেওয়ার প্রচলন শুরু হয়। তবে তন্ত্রমতে পুজোর সময় রীতিমতো বলি দেওয়া বাধ্যতামূলক ছিল। তা সেই সাথেই ঘুরতে শুরু করে সাফল্যের চাকা। ধনপ্রাপ্তির সাথে সাথে দুলে ডাকাতের মনের মধ্যে বদ্ধপরিকর হয়ে যায় যে মায়ের পুজোর থেকেও বেশি অপরিহার্য হলো বলি দেওয়া। প্রথম দিকে নানান জায়গা থেকে মানুষকে ধরে বেঁধে এনে বলি দেওয়া হতো। পরবর্তীকালে মহিষ বলির প্রচলনও শুরু করেন তিনি। এই সময় একবার তিনি মতলব এঁটেছিলেন এক নীলকর সাহেবের কুঠিতে ডাকাতি করবেন, কিন্তু কোনো এক চর মারফত সেই খবর পৌঁছে গেল সাহেবের কাছে। ফলে সেই দোর্দণ্ড প্রতাপ সাহেব আগে থেকেই তৈরি হয়েছিলেন। তাই সেই প্রথমবারের জন্য দুলে ডাকাতের সেই ডাকাতি সাফল্যের মুখ দেখতে পেল না। সব সঙ্গীরা প্রাণে মারা পড়লেও দুলে ডাকাত মারা গেলেন না, কিন্তু প্রচণ্ড রকমের আহত হলেন। উন্মত্ত অবস্থায় তার সমস্ত রাগ গিয়ে পড়ল মা কালীর উপরে। তার মনের মধ্যে বদ্ধমূল ধারণা হলো যে মাই তাকে ধরিয়ে দিয়েছেন। তাই এতদিন ধরে মায়ের জন্য সমস্ত গয়না যা তিনি বানিয়েছিলেন সেগুলো চুরি করে নিয়ে চণ্ডীতলা গ্রামে এসে উপস্থিত হন।
ডাকাতির পর্ব শেষ হলেও মানুষকে ঠকানোর জন্য নিত্য নতুন ফন্দি আঁটতে তিনি একেবারে করিতকর্মা ছিলেন। সুদের কারবার থেকে শুরু করে আরও যে কত ব্যবসা ফেঁদেছিলেন তার ইয়ত্তা নেই। আমার বাপ ঠাকুরদা যদিও সেই ব্যবসা করেছিলেন, কিন্তু আমি এইসব নোংরা উপায়ের আয়ের টাকার ওপর বেজায় ক্ষুব্ধ ছিলাম, তাই ওইসব ব্যবসা বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র পূর্বপুরুষের ভিটে থাকা ছাড়া সেই সব উপার্জিত অর্থের দিকে ফিরেও তাকাইনি। তাই চেষ্টা করেছি সেই টাকা থেকে গ্রামের উন্নতিকল্পে কিছু করা যায় কিনা। প্রথমে 2খানি পাঠশালা করে দিয়েছি, তার সাথে 1খানি পাঠাগার এবং 2খানি দাতব্য চিকিৎসালয়ও করে দিয়েছি। জানি পূর্বপুরুষের করা পাপের বহর এতটাই বড় যে সামান্য এই কাজ তার কাছে নেহাতি নস্যির মতো। আপনার কাজ যতই ছোট হোক না কেন, পূর্বপুরুষ কর্তৃক পাপের প্রায়শ্চিত্ত করেছেন। কিন্তু এখনো অবধি আপনার এখানে আসবার হেতু বুঝতে পারলাম না। হ্যাঁ, এইবারে আসল কথাতে আসি। গ্রামে মহিলাদের স্নানের জন্য আলাদা কোনো ঘাট ছিল না, ফলে তার অসুবিধার শেষ ছিল না। সেই কারণে আমাদের বাড়ির কাছেই 10 বিঘার মতন ফাঁকা জমিতে পুকুর কাটিয়ে দিয়েছিলাম। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থাও করে দিয়েছিলাম। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু গোলটা বাঁধলো বৈশাখ মাসের পর থেকে। এলাকাবাসীরা স্নান করতে এলে তাদের গায়ে নাকি কিছু একটা ঠেকতো। কিছু একটা ঠেকতো মানে? আপনি ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো। মানুষজন জলে নামলেই কেউ যেন তার ঠান্ডা হাত দিয়ে তাদের গায়ে হাত দিচ্ছে, এমনকি হাত পা ধরে টানছে। আমি নিজে একদিন জলে নেমে দেখেছি সেই হাত এসে আমার গায়েও ঠেকেছে। এমন ঠান্ডা হাত আমি বাপের জন্মেও দেখিনি, গায়ে প্রায় ছ্যাঁকা লেগে যায়। আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে ওই স্পর্শ কোনো মানুষের, কোনো জলে থাকা প্রাণীরও তো হতে পারে? বাবা, সেই স্পর্শ মানুষ ছাড়া অন্য কিছুর হতেই পারে না। এমনকি জলের ওপরে সাদা রঙের ফ্যাকাশে হাত উঠে আসতেও অনেকেই দেখেছে। প্রথমে ভেবেছিলুম কুমির টুমির হবে হয়তো, সেই কারণে জল ফেলে গোটা পুকুরটাকে তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু কিচ্ছুর হদিশ পাওয়া যায়নি। সত্যি বলতে কি, এই পুকুরে সামান্য চারা মাছ অবধি নেই। যেই কারণে পুকুরটা কেটেছিলাম সেই কারণটা এখন ব্যর্থ হওয়ার মুখে। এলাকাবাসীরা ভয়ে এই পুকুরের দিকে আসাই প্রায় বন্ধ করে দিয়েছে। সেই কারণে শনিবার করে পুজো দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। সবচেয়ে বড় বিপদটা এবারে ঘটে গেল। আমার একমাত্র বাপ মা বড়া ভাইপো রতিকান্ত সবেমাত্র কলকাতা থেকে ফিরে এসেছিল। এতদিন ধরে ওখানেই পড়াশোনা করত। প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করা তার অভ্যেস। কিন্তু আজকে বেলা গড়িয়ে গেলেও দরজা না খোলায় ওর জেঠিমার কেমন যেন সন্দেহ হয়। সেই মতো দরজা ধাক্কা দিতে থাকলেও ভিতর থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। আমি খবর পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে শেষমেশ দরজা ভাঙতে বাধ্য হই। ঘরে ঢুকেই যা দেখলাম তাতে পিলে চমকে যাওয়া একেবারেই স্বাভাবিক। রতির শরীরটা বিছানার ওপরে পড়ে আছে, আর ওর মুন্ডুটাকে কেউ যেন শরীর থেকে উপড়ে নিয়েছে। হাত পা গুলো কেমন যেন পাক খেয়ে রয়েছে। এরকম অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ঘটনা রয়েছে। আচ্ছা, একটা কথা ভেবে বলুন তো, ওই পুকুরের জলে ডুবে কেউ কি মারা গিয়েছিল? না বাবা, এমন কোনো ঘটনা তো ঘটেনি কখনো। আপনার অগোচরে কেউ কি লাশ এনে পায়ে পাথর বেঁধে সেখানে ফেলেছিল? বাবা, এমন ঘটনা যদি ঘটতো তাহলে তো পুকুরে যখন লোক নামিয়েছিলাম তখন কিছু না কিছু চোখে পড়তো। আচ্ছা, ওই পুকুর ঘিরে আর কোনো অদ্ভুত ঘটনা কি ঘটেছিল? হ্যাঁ বাবা, দাঁড়ান মনে পড়েছে। বেশ কিছুদিন ধরেই দেখতে পেতাম যে শেষ রাতের দিকে একজন মহিলাকে পুকুর পাড়ে বসে থাকতে দেখা যাচ্ছে, কিন্তু তখন ওখানে যাওয়ার মতন সাহস ছিল না। পরের দিন গোটা গ্রামে অনেক খোঁজ খবর করেছিলাম, কিন্তু ওই মহিলা সম্পর্কে কিছুই জানতে পারিনি।
বেশ, আর কিছু? সেরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কিনা জানি না, তবে যেদিন এই পুকুর কাটা হচ্ছিল সেই সময় ওই জমি থেকে বেশ কিছু হাড়গোড় বেরিয়েছিল। তবে সব থেকে অবাক করার মতন বিষয় কি ছিল জানেন? ওই হাড়গুলোর মধ্যে সব কটা কিন্তু মানুষের ছিল না। হাড়গোড়? কি রকম হাড়গোড় বলুন তো? 5টা মাথার খুলি। আসলে ব্যাপারটা এতটা মনে রাখবার মতো নয়, তবে মনে রয়েছে একটাই কারণে। যখন সেই হাড়গোড়গুলো বের হয় সেই সময় কোথা থেকে খবর পেয়ে একজন লোক এসে উপস্থিত হয়। সেই হাড়গুলো দাম দিয়ে কেনার জন্য বেশ জোর জবরদস্তি করছিল। শেষমেশ অল্প দামের বিনিময়ে তাকে হাড়গোড়গুলো বিক্রি করে দিয়েছিলাম। সর্বনাশ! ওই হাড়গুলো কি কেউ বিক্রি করে? অজান্তেই কি বড় অপরাধ করেছেন তার নিজেও জানেন না। আপনি জানেন সেই হাড়গুলো কিসের ছিল? ওই 5টা খুলির মধ্যে 2টি ছিল মানুষের। তবে যে সে মানুষের খুলি কিন্তু নয়। একটি খুলি হলো কোনো এক চণ্ডালের, আর অন্যটি হলো অপঘাতে মৃত্যু হওয়া কোনো এক মানুষের। বাকিগুলো হলো একটি সাপের, একটি হনুমান অথবা বাঁদরের, আর শেষ খুলিটি শেয়াল বা কুকুর জাতীয় কোনো প্রাণীর। বাবা, আপনি বলছেন আমি অপরাধ করেছি, কিন্তু কি অপরাধ করেছি সেটাই তো বুঝতে পারছি না। আসলে আপনার ওই পুকুরের মাটিতে পঞ্চমুণ্ডির আসন পাতা ছিল। তবে এই আসনে কিন্তু কোনো সাধারণ মানুষের বসবার ক্ষমতা নেই। তন্ত্রমতে অসীম শক্তিযুক্ত সেই আসন। কেবলমাত্র কোনো সিদ্ধ পুরুষের পক্ষেই সেই আসনে বসবার শক্তি থাকা সম্ভব। কোনো এক তান্ত্রিক নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মাকে বন্দি করে রাখবার জন্য সেই আসনটি সেখানে পেতেছিলেন। আপনি পুকুর কাটতে গিয়ে সেই আসনের বিন্যাস নষ্ট করে দিয়ে আত্মার মুক্তি ঘটিয়েছেন। তার থেকেও বড় বিপদ হলো সেই আত্মা বর্তমানে দেওতে পরিণত হয়েছে। দেও? সে আবার কে? জলাশয়ে, সাধারণত কোনো পুকুর অথবা ডোবাতে এই ধরনের প্রেতাত্মারা বসবাস করে থাকে। স্নান করতে আসা মানুষদেরকে ছলে বলে জলের তলায় নিয়ে যায়। বাতাসের অভাবে হাঁসফাঁস করতে করতে তাদের মৃত্যু ঘটলে সেই শরীরটা দিয়ে নিজেদের ক্ষুধা মেটায় ওই দেহগুলো। কি বলছেন বাবা? এরকম একখানা বিপদ আমাদের গ্রামে কোথা থেকে এসে উপস্থিত হলো? আচ্ছা, তার আগে বলুন তো, সেই পঞ্চমুণ্ডির হাড়গুলো কে কিনেছিল? ও তো আমাদের শিবু। যদিও ওর বাবা ছিলেন মহাদেব ওঝা। শুধু আমাদের গাঁয়ে না, আশেপাশের গাঁয়েও বেশ নাম ডাক ছিল। কিন্তু শিবুটা একেবারেই বাপের কোনো গুণ পায়নি। আমার বাবা মহাদেব কাকাকে বিঘা 2 জমি দিয়েছিল। সেই ফসলি জমিতেই চাষাবাদ করেই তার দিন চলে যেত। অমন সাদাসিধে ছেলে যে ঠিক কি কারণে ওই হাড়গুলো নিয়েছে সে সময় কিছুই মাথায় আসেনি। তাকে কিছু জিজ্ঞেস করলে সে উল্টে বলল এসব মন্ত্রতন্ত্রতে নাকি তার বিশ্বাস নেই, সবই নাকি বুজরুকি। আর যেটা সে মন থেকে মানতে পারে না সেটাকে সে কিছুতেই বিশ্বাস করে না। যদি সে বিশ্বাস নাই করবে তাহলে ওই হাড়গুলো কেনবার জন্য অত জারিজুরি করতো না। আমার তো মনে হয় সেই শিবু তন্ত্র সাধনায় অত্যন্ত পারদর্শী। একেই তার শরীরের মধ্য দিয়ে বয়ে চলেছে তার পিতার মহাবিদ্যা। স্বল্প সময়ের মধ্যে প্রচুর শক্তি অর্জনের জন্যই সে এই নিম্নমানের শক্তির আশ্রয় নিয়েছে। বেশ বুঝতে পারছি যে আপনাদের এই গ্রামখানা ভয়ঙ্কর বিপদের মধ্য দিয়ে চলেছে। আমি নিশ্চয়ই সাহায্য করব। আমার হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর একেবারে খাওয়া দাওয়া সেরে দুপুর বেরিয়ে পড়ব। আমার কথার উত্তরে যামিনীকান্ত শুধুমাত্র মাথাটা নাড়ল।
তারপর একভাবেই চুপ করে বসে রইল মাথা নিচু করে। আমি বাড়ির জন্য বাজার সেরে ফেললাম। স্ত্রীকে সব কিছু বলতে সে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়ে ভাতে ভাত করে দিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন বেরিয়ে পড়লাম চণ্ডীতলা গ্রামের উদ্দেশ্যে। এখনকার দিনের মতো এত ভালো যানবাহনের ব্যবস্থা তখন ছিল না। যখনকার কথা বলছি তখনকার সময়ে ঘরে ঘরে এত বিজলি বাতির প্রচলন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাট ছিল পায়ে চলা মেঠো পথ। তার উপরে বেশিরভাগ রাস্তাতেই বড় বড় গাছের ছাউনির মতো হয়ে রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এক একটা বাড়ির সামনে অনেকখানি জমি জমা দখল করে রাখত। আম বাগান, জাম বাগান, আলু, ঝিঙে, বেগুন, টমেটোর ক্ষেত, আরও কত কি। এইসব কারণেই কারোর বাড়ি যেতে হলে বেশ কিছুটা সময় লেগে যেত। এইবারে বুঝতেই পারছো রাতের বেলায় গ্রামের রাস্তায় চলাফেরা করাটা কতটা বিপজ্জনক ছিল। সাপ খোপের ভয় তো ছিলই, তারপর কোনো জন্তু জানোয়ার যদি খাবার সন্ধানে লোকালয়ে প্রবেশ করে তাহলে আর কথাই নেই। তাই সেই সময় রাতের বেলায় লোক রাস্তায় বের হলে নিদেন পক্ষে একখানা হেরিকেন নিয়ে যেতই। অবশ্যই পূর্ণিমার রাত হলে অবস্থাটা অন্যরকম হয়ে যেত। দল বেঁধে পথে ঘাটে বেড়াতে কোনো অসুবিধে হতো না। মাথার উপর অমন সুন্দর চাঁদের জ্যোৎস্না গোটা পরিবেশটাকে ভরিয়ে রাখত। যামিনীকান্তের বাড়ি ছিল এখান থেকে নৌকায় প্রায় মাইল দুয়েকের পথ। তারপরে গরুর গাড়ি অথবা পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা যে নৌকায় উঠলাম সেটার অবস্থা তথৈবচ। একসাথে এত লোক উঠে পড়েছে যে নৌকার অবস্থা প্রায় একেবারে টলমল। তারপরে গোঁদের উপর বিষ ফোঁড়ার মতন পাটাতনের ফুঁটো দিয়ে জল ঢুকেই চলেছে। সারাক্ষণ ধরে একজন সেই জল বাইরে ফেলেই গেল। কোনো রকমে যখন পাড়ে এসে পৌঁছালাম তখন দেখি একটাও গরুর গাড়ির দেখা নেই। একেই এতটা দেরি হয়ে গেছে, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে হেঁটেই বাকি পথটুকু চলে যাব। আমি ওনার দিকে তাকাতে তিনি মুখে কিছু বললেন না, তাই আমরা চুপচাপ এগোতে শুরু করলাম। কিছুটা পথ অতিক্রম করবার পর যদিও একটা গরুর গাড়ির সন্ধান পাওয়া গেল। আমরা সেটায় উঠে পড়লাম। বেশ কিছুটা পথ পেরোতেই চোখে পড়ল দোতলা পাকা দালান বাড়ি। বাড়িটার চারিদিকে পোড়া ইটের দেওয়াল। বারান্দাটায় কি বিশাল! বাড়ি দেখে বেশ বুঝতে পারলাম যে দুলে ডাকাতের ডাকাতির পরিমাণ নিতান্ত কম নয়। যামিনীকান্তের পেছন পেছন আমি প্রবেশ করলাম সেই বাড়িতে। সবে মাত্র প্রথমবারের জন্য পা ফেলতে যাব এমন সময় আমার মধ্যে কেমন একটা অস্বস্তি বাড়তে লাগলো। সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার এই বাড়িটার মধ্যে রয়েছে। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর কৃপায় বিপদের আশঙ্কা আমি আগে থাকতেই টের পেয়ে যাই। অকস্মাৎ মনের মধ্যে কেমন যেন একটা নিদারুণ অনুভূতি জেগে উঠল। সেই অনুভূতির ঠিক কী রকম তা বলে বোঝাতে পারবো না। তাকে ভাষায় ব্যক্ত করা সত্যিই দুষ্কর কাজ। তবে এটা বললে কোনো ভুল হবে না যে বিশাল এক বিপদ আমার সামনে উপস্থিত হতে চলেছে। এই মুহূর্তে তার অবস্থান আমার খুবই সন্নিকটে। সেই অজানা ভয়ের এক বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠতে শুরু করলো। সেই চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাহলে কি না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। সামনে মস্ত বড় বিপদ উপস্থিত। এগোতেই যাব, অকস্মাৎ মনে হলো কয়েক হাত দূরে
একটা আম গাছের গুঁড়ির পাশে কেউ যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবছা আঁধারে তাকে দেখে আরেকটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে একটা গোলমালি বাঁধিয়ে ফেলতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। তোমাদেরকে বলেছিলাম না, আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্য দর্শন সাধু, যিনি আমাকে কথা দিয়েছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই তিনি আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই প্রলয়ের দিন ঘনিয়ে এসেছে? মনের মধ্যে অজস্র চিন্তার মায়াজাল আচ্ছন্ন করে রয়েছে, কিন্তু সেই চিন্তাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। প্রণাম করতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল যেন। সেই সাধু হেসে হাত তুলে আমাকে আশীর্বাদ করলেন। মনে হলো যেন তিনি হাত তুলে আমাকে অভয় দান করলেন। তারপর হঠাৎ দেখি কোথায় সাধু, কোথায় কি, কেউ কোথাও নেই। আমি সেখানে একাকী দাঁড়িয়ে রয়েছি। বেশ বুঝতে পারলাম যে সাধু বাবার কৃপায় এই যাত্রায় সসম্মানে উত্তীর্ণ হওয়ার ক্ষীণ আশা রয়েছে। তাই প্রথমেই যামিনীকান্ত বাবুর বাড়ির কাছে আসতেই দেখি উনি সেখানেই আমার জন্য অপেক্ষা করছেন চিন্তিত মুখে। আমি তাকে এক ঘটি জল আনতে বললাম। উনি ব্যাপারটা বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। যখন আমি ওনাকে বললাম যে সেই ঘটির জল আনানোর আসল উদ্দেশ্য কি, তখন প্রায় তড়িঘড়ি করে সেই জল নিয়ে এলে আমার বীজ মন্ত্রোচ্চারণের সাথে সাথে যামিনীকান্ত বাবুর ঘটির জল দিয়ে পুরো বাড়িটাকে বন্ধন দিয়ে দেওয়া সম্ভব হলো। এই কার্য সম্পন্ন হতেই আমরা আবার ফিরে এলাম বাড়ির সদর দরজার সামনে। এবারে আমি বলতে শুরু করলাম, যামিনীকান্ত বাবু, এই সব কিছুর মূলে রয়েছে সেই শিবু ওঝা। অনৈতিক উপায়ে শক্তি সংগ্রহের জন্য কি পরিমাণ ক্ষতি সে করে বসেছে সে নিজেও জানে না। জানলে এরকম ভুল কাজ সে কিছুতেই করার সাহস পেত না। আপনার কাছ থেকে পঞ্চমুণ্ডের আসন লাভ করে উচাটন মন্ত্র দ্বারা ভূতকে জাগ্রত করে, কিন্তু সে এতটাই মূর্খ তাই জানতো না যে ভূতকে ওইভাবে জাগ্রত করলে তাকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে হয়, নইলে সেই ভূতের হাতেই তার সর্বনাশ ঘটবে সবার আগে। এই মুহূর্তে পুকুরের কাছে যাওয়ার আগে আমাদেরকে শিবু ওঝার বাড়িতে একবার যেতে হবে। বর্তমানে তার অবস্থা ঠিক কী রকম সেটা জানা না অবধি পরবর্তী পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আপনি সেই শিবু ওঝার বাড়ির ঠিকানা কি জানেন? হ্যাঁ, জানি তো। চলুন তাহলে, আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে। আমরা এবার রওনা হলাম শিবু ওঝার বাড়ির উদ্দেশ্যে। গাঁয়ের সীমান্তে তার বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখি বিস্তৃত ধুধু প্রান্তর। সেই সঙ্গে পাশের জঙ্গল থেকে শেয়ালের দল হুক্কা হুয়া শব্দে প্রাণপণে নিজেদের গলা সেধে চলেছে। সে যে কি বিশ্রী আওয়াজ তা নিজের কানে না শুনলে কিছুতেই বিশ্বাস করা যায় না। মূল লোকালয় থেকে বেশ খানিকটা তফাতে নির্জন এলাকায় একখানা জীর্ণ দশাপ্রাপ্ত বাড়ির সামনে পৌঁছতেই যামিনীকান্ত বলে উঠল, বাবা, এই হলো শিবুর বাড়ি। বেশ কয়েকদিন এদিক পানে আসার দরকার পড়েনি, তাই জানতেও পারিনি যে শিবুর বাড়ির এইরকম দৈন্য দশা হয়েছে। কিন্তু আচমকা এরকম হলো কি করে? তার থেকেও বড় কথায় বাড়ি দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে এ বাড়িতে কোনো মানুষ থাকে না। আপনি ভাবগতিক কি বুঝছেন বলুন তো? ব্যাপারটা মোটেই সুবিধের ঠেকছে না, এক্ষুনি ভেতরে চলুন। কথাটা শেষ করেই আমরা দরজার দিকে এগিয়ে গেলাম। তার সাথে একটা পচা গন্ধে আমাদের নিঃশ্বাস নেওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম ঘটেছে। বেশ বুঝতে পারছিলাম যে সেই গৃহের বাসিন্দা বর্তমানে জীবিত নেই।
পাল্লাটা ভেজানো ছিল। হাত দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে ধীরে সেই দরজা শটান খুলে গেল। আমি যেই না এগোতে যাব অমনি কিছু একটা অনুভব করতে পারলাম এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। আমাকে ওইভাবে দাঁড়িয়ে পড়তে দেখে যামিনীকান্ত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? যামিনীকান্তবাবু, এই বাড়ির বাতাস খুবই ভারী হয়ে রয়েছে। সেই বাতাসের গায়েও কেমন একটা পুরনো গন্ধ লেগে রয়েছে। মনে হচ্ছে যেন এই স্থানে বহুকাল ঝড় বাতাসের প্রভাব ঘটেনি। তার সাথেই নতুন সতেজ বায়ু দীর্ঘদিন এই বাড়ির চৌকাঠ মাড়ায়নি। এটা কোনো সাধারণ ব্যাপার হতেই পারে না। চলুন ভেতরে যাওয়া যাক, তবে আপনি কিন্তু আমার পেছনেই থাকবেন। বিপদ তো আর বলে কয়ে আসে না। এই বলে আমরা বাড়ির মধ্যে ঢুকে চারিদিকে চোখ ফেলতেই দেখতে পেলাম গোটা ঘর জুড়ে তন্ত্রমন্ত্র, তুকতাক আর ভয়ঙ্কর কালো বিদ্যার সামগ্রী ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। অন্যদিকে দেখতে পেলাম এক যুবকের পচা গলা, রক্ত মাখা মৃতদেহ পড়ে রয়েছে। সব থেকে অবাক করা বিষয় হলো মৃতদেহটি খণ্ড বিখণ্ড। তাহলে নিশ্চয়ই কেউ আক্রোশের সঙ্গে তার দেহকে টুকরো টুকরো করে দিয়েছে। মুখটা এমনভাবে রয়েছে যেন সে মৃত্যুর পূর্বে কড়িকাঠের দিকে কিছু একটা দেখে আতঙ্কিত হয়েছিল। আমি বেশ টের পেলাম যে যামিনীকান্তবাবু ভয়ে ও বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। ওনাকে এই অবস্থায় দেখে আমি বললাম, অবাক হওয়ার কিছু নেই যামিনীকান্তবাবু। ছোঁড়াটার শরীরে ছিল তার গুণীন বাপের রক্ত। আপনাকে তো আগেই বলেছি, সে অল্প পরিশ্রমে শক্তি অর্জন করার জন্য বেছে নিয়েছিল কালো এবং অপশক্তির সাধনার পথ। সৎ পথে শক্তির অর্জন করতে বিস্তর সময় লাগে, কিন্তু এই আঁধারি পথে সেই শক্তিকে খুব সহজেই করায়ত্ত করা যায়। সম্মোহন, দারুণ, বশীকরণ, মহাডামর প্রভৃতি ক্রিয়াকলাপে সে ছিল সিদ্ধহস্ত। এমন সময় পুকুর কাটবার সময়ে পঞ্চমুণ্ডির আসন বেরিয়ে আসবার খবর পেতেই সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ছুটে এসেছিল, কারণ সে ওই মহাশক্তির সম্পর্কে জানত। তার ফলে আপনাকে বোকা বানিয়ে সে খুব সহজেই সেই শক্তির উৎসকে করায়ত্ত করেছিল, কিন্তু অপশক্তিকে নিয়ে খেলতে গিয়ে নিজের জীবনটা বেঘোরে হারালো। যাই হোক, একটু ধুনি জ্বালবার বন্দোবস্ত কি করতে পারবেন? ওনাকে ধুনি জ্বালবার বন্দোবস্ত করতে বলে আমি মেঝেতে মৃগচর্মের ওপরে বসে পড়লাম। সঙ্গে ঝুলিতে থাকা সিঁদুর দিয়ে একখানি চক্র এঁকে তার মাঝখানে একটি মাথার খুলি রেখে চতুর্দিকে রাখলাম 28খানা কড়ি। খুলির ওপরে কর্পূর রেখে পদ্মাসনে বসলাম। ততক্ষণে যামিনীকান্তবাবু কিছু শুকনো কাঠ নিয়ে হাজির হলেন। তাই দিয়ে ধুনি জ্বালিয়ে ধ্যানে বসলাম। এইবারে মানসচক্ষে এক এক করে দেখতে পেলাম শিবুর অন্তিম দশা। তার দেহটা এই ঘরের মধ্যে মেঝে থেকে কিছুটা উপরে ঝুলে রয়েছে, তবে ঠিক শূন্যে নয়। তার চারিদিকে রয়েছে ভয়ালো আকৃতি বিশিষ্ট এক পিশাচিনী। ধীরে ধীরে সে নিজের ক্ষমতার দ্বারা শিবুর মাথা আর পা ধরে উল্টো দিকে ঘোরাতে শুরু করেছে। মরণ যন্ত্রণায় সে ত্রাহি ত্রাহি করে চিৎকার করছিল এবং সেই দেখে সেই পিশাচিনী বীভৎস অট্টহাসিতে ফেটে পড়ছিল। কিছুক্ষণ পরে শিবুর থেঁতলে যাওয়া পিণ্ডাকৃতি শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিল সে। তারপরে সেই পিশাচিনী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল।
মেঝেতে পড়ে রইল শিবুর নিথর হয়ে যাওয়া মৃতদেহটা। বেশ বুঝতে পেরেছিলাম যে ওই ছোঁড়া নিজের অজান্তেই কি মারাত্মক ভুলটাই না করে বসেছিল, যেখানে সামান্যতম আচারবিধির ভুল ত্রুটি হলে তৎক্ষণাৎ সেই সব সাধকের মৃত্যু অনিবার্য, সেখানে সে এত বড় অনাচার করেছিল। প্রকৃত সাধক না হয়ে পঞ্চমুণ্ডির আসনে বসার ধৃষ্টতা করাও যে পাপ, সেটা সে নিজের জীবন দিয়ে হয়তো উপলব্ধি করতে পেরেছে। ধ্যান শেষ করে চোখ খুলতেই যাব এমন সময় দেখতে পেলাম সেই ঘরের মধ্যে কোথা থেকে এক শকুন এসে উড়ে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ উড়ে বেড়ানোর পরে জানলার কাছে এসে সে বসল। তারপরে অনবরত নিজের ডানা ঝাপটাতে শুরু করলো। সেই ঝাপটানোর কারণে শকুনটির সমস্ত পালক ঝরে পড়তে লাগলো। তারপরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। আচমকা দেখি সেই শকুনটির জায়গায় বসে আছে একটি মেয়ে। তাকে দেখেই যামিনীকান্ত বাবু প্রায় গঙিয়ে উঠলেন। তিনি দেওয়ালে পিঠ ঠেকিয়ে বিস্ফারিত চোখ মুখ নিয়ে আতঙ্কে ঠক ঠক করে কাঁপছেন। এবারে সেই পিশাচিনী গর্জন করে উঠল, তুই আমাকে জল থেকে তুলে ফেলবার মতো বেঁধেছিস? তোকে না কতবার সাবধান করেছিলাম, ইশারাতেই বলেছিলাম যে ওই পুকুর থেকে দূরে থাকতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমাকে বাসা ছাড়া করবার জন্য লোক নিয়ে এসেছিস। এই শাস্তি তোকে পেতেই হবে। পিশাচিনীর কথা শেষ হতে না হতেই দেখলাম যামিনীকান্ত বাবু বাঁচবার জন্য দরজা খোলবার প্রাণপণ চেষ্টা করছেন। তার বৃথা চেষ্টা দেখে পিশাচিনী পুনরায় অট্টহাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময়ে আমি বলে উঠলাম, বোম কালী। আমার কথা শুনেই যামিনীকান্ত বাবু প্রায় এক লাফে ধুনির কাছাকাছি এসে পড়লেন। করজোড়ে প্রাণ ভিক্ষা চেয়ে বলতে লাগলেন, আমাকে আমাকে বাঁচান বাবা, এই পিশাচিনী আমাকে মেরে ফেলবে। সেই সময় সেই পিশাচিনী হুঙ্কার দিয়ে উঠল, দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়। কথা শেষ করেই প্রায় উড়ে এসে যেই না যামিনীকান্তের কাছাকাছি আসবার চেষ্টা করতে লাগলো, অমনি আমাদের গাত্রবন্ধের সীমারেখার মধ্যে প্রবেশ করা মাত্রই দুম করে একটা শব্দ হলো। তার সাথে সাথেই সেই পিশাচিনী খানিক দূরে ছিটকে পড়ল। এরকম ভাবে তাকে যে অপদস্থ হতে হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তাই পুনরায় ফের চেষ্টা করতেই সে শুধু ব্যর্থই হতে লাগলো। কারণ আমি প্রথমেই নিজেদেরকে রক্ষা কবচের মধ্যে আটকে রেখেছিলাম। বারংবার ব্যর্থ হওয়ার ফলে পিশাচিনী ক্রোধে প্রায় উন্মাদ হয়ে উঠতে লাগলো। এবারে সে আমাকে রীতিমতো হুমকি দিয়ে বলতে শুরু করলো, তুই চলে যা এখান থেকে। আমার শিকারকে কেন তুই আটকে রেখেছিস? তুই পাপী আত্মা, কেন তুই এই নিরপরাধী মানুষটাকে মারতে চাইছিস? আমি থাকতে কিছুতেই এনার কোনো ক্ষতি তুই করতে পারবি না। তাই নাকি? তাহলে এবার মজা সামলা। হুঙ্কার দিয়েই পিশাচিনী নিমেষের মধ্যে বাতাসের মধ্যে উবে গেল যেন। বিপদ যে এখনো কাটেনি সে বুঝতে পারলাম কয়েক মুহূর্তের মধ্যেই। আচমকা শুনতে পেলাম আমাদের খুব কাছেই খুব জোরে একখানি জলজ্যান্ত বাঘ গড়গড় করে উঠল। ক্ষণিকের জন্য বিচলিত হয়েও নিজেকে সামলে নিলাম। ঘরের চতুর্দিকে চোখ বুলিয়ে খুঁজতে লাগলাম সেই বাঘটিকে। এইবারে আমাদের দৃষ্টিগোচর হলো
একখানি পূর্ণবয়স্ক বাঘ ক্রুদ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট চেটে চলেছে। যামিনীকান্তবাবু ধীরে ধীরে আমার পেছন দিকে যেতে শুরু করে দিয়েছেন। এভাবে যেই না আরেক পা পিছুতে যাবেন, এমন সময় সেই বাঘটা কান ফাটানো গর্জন করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটা ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রপুত ভস্য বের করে সেই দিকে ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে ভেলকির মতো সেই বাঘ নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। শিকারকে শেষ করতে পারছে না বলে সেই পিশাচিনী চাপা আক্রোশের সাথে গর্জন করেই চলেছিল। যদিও তাকে দেখতে পাচ্ছিলাম না, তবুও সে হুঙ্কারের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। এবারে সে আবার স্বমহিমায় ফিরে এলো, কিন্তু এবারে আমি তৈরি ছিলাম। সঙ্গের ঝুলি থেকে বেশ কিছু শ্বেত সরিষা আর মাসকলাই বের করে একখানি সিঁদুর মাখানো কাটা লেবুর মধ্যে তা প্রবেশ করালাম। সেটাকে কপালে ঠেকিয়ে মায়ের শরণাপন্ন হয়ে মন্ত্র পড়তে লাগলাম। এতক্ষণ ধরে যামিনীকান্তকে ধরতে না পেরে সেই পিশাচিনীর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে, তাই সে এবারে বেপরোয়া হয়ে পড়েছে। আমাদেরকে কিছু বোঝবার সুযোগ না দিয়ে যেই না অতর্কিতে ঝাঁপিয়ে পড়বার ফন্দি এঁটেছিল, কিন্তু আমিও তো কম যাই না। তাই সে কিছু বোঝবার আগেই আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওম ক্রিম হ্রিম হ্রিম হুহ ফট। ওম ক্রিম কালিকে স্বাহা। ওম হ্রিম ওম ফট স্বাহা। ওম ক্রিম হ্রিম হ্রিম হুহ ফট। ওম ক্রিম কালিকে স্বাহা। ওম হ্রিম ওম ফট স্বাহা। মন্ত্রপাঠ শেষ করে সেই মন্ত্রপুত লেবু পিশাচিনীর দিকে ছুঁড়ে মারলাম। অমনি শুনতে পেলাম পিশাচিনীর বিকট চিৎকার। বেশ বুঝতে পারলাম যে এবারে সেই পিশাচিনী বেশ ভালো মতোই কাবু হয়েছে। সাথে সাথেই দেখতে পেলাম সেই পিশাচিনী বেশ কিছুটা ওপরে উঠে ঘরের এক কোণায় ছিটকে পড়ল। সেই সঙ্গেই পুনরায় শকুনের ছদ্মবেশ ধরে সেখান থেকে পালিয়ে গেল। এবারে আমি অভয়ের সুরে যামিনীকান্তবাবুকে বললাম, উঠে পড়ুন যামিনীকান্তবাবু, বিপদ কেটে গেছে। বাবা, তাহলে তাহলে বিপদ কেটে গেছে? না, পুরোপুরি বিপদ এখনো কাটেনি, কিছু কাজ এখনো করতে হবে। আপনি এই ধাগাটা হাতে বেঁধে নিন। এই বলে ঝোলা থেকে একখানি মন্ত্রপুত ধাগা বের করে ওনার হাতে পরিয়ে দিলাম। তার সাথেই বললাম, আপনি আগামীকাল সকালেই এই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করবেন। তার আগে আমি এই ঘরটির চারিদিকে মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। এরপরে আমরা যাব আপনাদের সেই পুকুরের সন্নিকটে। এখানকার কাজ যামিনীকান্তবাবুকে বুঝিয়ে দিলাম। তারপরে ঝোলা কাঁধে নিয়ে দরজা দিয়ে ঘরটার বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম চতুর্দিকে ছড়িয়ে থাকা অন্ধকার ছায়াটি বেমালুম মিলিয়ে গেছে। আমাদের এবারের গন্তব্যস্থল যামিনীকান্তবাবুদের সেই পুকুর। ততক্ষণে পূব আকাশে দিক বিদিক আলোকিত করে সূর্যদেব স্বমহিমায় জেগে উঠছেন। আমরা যখন সেই পুকুরের কাছে পৌঁছলাম, তখন দেখতে পেলাম আশেপাশের বাড়ি থেকে লোকজন আসতে শুরু করেছে। মনে মনে মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে ধীর পায়ে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর বাম হস্তের কনিষ্ঠা আঙুল সেই পুকুরের জলের মধ্যে ডুবিয়ে 3 বার বললাম, ওম ফট স্বাহা। ওম ফট স্বাহা। ওম ফট স্বাহা। সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম পুকুরের মধ্যে কোথা থেকে
এক আসুরিক শক্তির আস্ফালন শুরু হয়ে গেল। এক প্রকাণ্ড জলের ঢেউ প্রায় তাল গাছের সমান উঠে আবার আছড়ে পড়ল পুকুরের ওপরে। প্রবল জলোচ্ছ্বাসে পাড় যেন ভেসে গেল। বেশ বুঝতে পারলাম সেই দেহ আমাকে তার নিজের ডেরায় নিয়ে গিয়ে মোকাবিলা করার আহ্বান জানাচ্ছে। একটা মুচকি হাসি হেসে যেই না পুকুরের দিকে এগিয়ে গেলাম, অমনি দেখতে পেলাম জলের মধ্যে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি অকুত ভয়ে বুক অবধি জলে নেমে 2 হাত জড়ো করে চোখ বন্ধ করে এক মনে মন্ত্রোচ্চারণ করা শুরু করলাম। ওম ক্রিম কালিকে স্বাহা, ওম রিম ওম ফট স্বাহা, ওম ক্রিম কালিকে স্বাহা, ওম রিম ওম ফট স্বাহা, ওম ক্রিম কালিকে স্বাহা, ওম রিম ওম ফট স্বাহা। আমার মন্ত্র পড়া শেষ হতেই শুনতে পেলাম পুকুর পাড় থেকে যামিনীকান্তবাবু চিৎকার করে কিছু যেন বলছেন। সেই দিকে চোখ পড়তেই দেখতে পেলাম গোটা পুকুরের চারিদিকে গ্রামের লোক যেন ভেঙে পড়েছে। এদের মাঝে যামিনীকান্তবাবু ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে বলছেন, চলে আসুন বাবা, চলে আসুন। তার কথা শেষ হওয়ার আগেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কোথা থেকে 2খানি হাত জলের ওপরে উঠে এলো। তারপরে আমাকে ধরে জলের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। প্রথমে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে বেশ বুঝতে পারলাম যে এই গ্রামকে ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে গেলে আগে তার আসল আস্তানাটা বের করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। আমি আর সেই হাত দুটোকে কোনো রকম বাধা দিলাম না। সাথে সাথেই সেই হাত দুটোর আসল উদ্দেশ্য টের পেলাম। আমাকে ওই পুকুরের একেবারে তলদেশে নিয়ে গিয়ে দম বন্ধ করে মারবার পরিকল্পনা করেছে। সেই দুরভিসন্ধি জানবার পরে বুক ভর্তি করে শ্বাস নিয়ে সেই হাত দুটোর সঙ্গে পুকুরের তলদেশের দিকে এগোতে লাগলাম। বাইরে সূর্যের আলো থাকলেও পুকুরের তলদেশটা ছিল নিকষ অন্ধকার। নিশ্ছিদ্র সেই অন্ধকারের মধ্যে তলদেশ পর্যন্ত পৌঁছানো ছিল প্রায় দুঃসাধ্য। শেষমেশ আমাকে তলদেশে পৌঁছে তবেই ক্ষান্ত হলো সেই হাত দুটো। এবারে আমি করজোড়ে এক মনে জপ করতে শুরু করলাম। হে হ্রিম শ্রীম ক্লিম কালিকে ক্রিম ক্রিম সিম ঋণ ঋণ রণ রণ ক্রিন ক্রিন দক্ষিণা কালিকে ক্রিন ক্রিন রণ। এতক্ষণ ধরে সেই পিশাচিনী পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষকে ভয় দেখানোর জন্য একবার শকুনের রূপ ধরে ঠুকরে দেওয়ার চেষ্টা করেছে, আবার কখনো সেই বাঘের রূপ ধরে ভয় দেখিয়ে সেখান থেকে বিতাড়িত করতে চেয়েছে। এবারে সেই পিশাচিনী অন্য ফন্দি এঁটেছিল। পাড়ের মানুষেরা দেখতে পেল দক্ষিণের আকাশ কালো করে একদল পোকা উড়ে আসছে তাদের দিকে। মুহূর্তের মধ্যে সেই পোকার দল আছড়ে পড়ল নিরীহ মানুষগুলোর ওপরে। সেই বিষাক্ত পোকার কামড়ে অতিষ্ঠ হয়ে যেই না তারা ত্রাহি ত্রাহি বলে চিৎকার করতে শুরু করেছে, সেই সময় তাদের কানে এলো এক রক্ত জল করা অট্টহাসির শব্দ। কিন্তু আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে সেই মন্ত্রধ্বনি সমস্ত পরিবেশকে অপশক্তির হাত থেকে মুক্তি দিয়ে শুভ শক্তির আহ্বান করে চলেছিল। ফলে সেই পিশাচিনীর সমস্ত পরিকল্পনা ব্যর্থ হতে লাগলো। এর সাথে আরেকটা আশ্চর্য জিনিস ঘটতে শুরু করেছিল। সেই মন্ত্রের শক্তিতে অশুভ জল নিজের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আকাশের উদ্দেশ্যে ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাচ্ছিল।
তার সাথেই শোনা যাচ্ছিল পিশাচিনীর মরণপণ চিৎকার। আমি কিন্তু একবারের জন্য সেই মন্ত্রোচ্চারণ বন্ধ করলাম না, কারণ এতদিনে সেই পিশাচিনীকে জব্দ করা গেছে। তাকে সমূলে ধ্বংস করতে গেলে মা কালীর বিনাশক মন্ত্রই একমাত্র ভরসা। এমন সময় আচমকা দেখতে পেলাম এক 10 বছরের কিশোরী আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তার ছোট ছোট হাত জড়ো করে বলতে শুরু করলো, আমাকে মেরো না, আমি তো কোনো দোষ করিনি, তাহলে শুধু শুধু আমাকে মারতে চাইছো কেন? কিন্তু সেই পিশাচিনীর কিশোরীর ছদ্মবেশ আমি ঠিকই ধরে ফেলেছিলাম। আরও বুঝেছিলাম যে সে আমার কাছে ছলনার দ্বারা প্রাণপণে নিজের প্রাণ ভিক্ষা করেই চলেছে। বেশ বুঝতে পারলাম যে সেই পিশাচিনী সম্মুখ সমরে আমার মোকাবিলা করতে না পেরে এই ছলনার আশ্রয় নিয়েছে। প্রথমে সে আমাকে প্রাণে হত্যা করার চেষ্টা করেছিল শকুন, বাঘ আর বিষাক্ত পোকার ছদ্মবেশে, এমনকি এই পুকুরের জলের তলায় ডুবিয়ে মারতে পর্যন্ত চেয়েছিল। এখন তার সমস্ত ফন্দি ফিকির ব্যর্থ হয়ে যাওয়ায় ছলনার দ্বারা নিজের প্রাণ রক্ষা করার শেষ চেষ্টা করে চলেছে। আমি তার ছলনার দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে মা কালীর বন্দনায় রত থাকলাম। ক্রিম শ্রীম রিম রিম রিন রিন ক্রিং ক্রিং দক্ষিণা কালীকে। এইবারে সেই পিশাচিনীর মরণপণ চিৎকার শোনা গেল প্রথমবারের জন্য। বেশ বুঝতে পারলাম যে সে এবারে জব্দ হয়েছে, তাই কিছুতেই আর মায়ের নাম নেওয়া বন্ধ করলাম না। ধীরে ধীরে সেই মন্ত্রের প্রভাবে পুকুরের জল গরম হয়ে উঠতে শুরু করেছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে সেই পিশাচিনীর আর্তচিৎকার। ধীরে ধীরে সেই জল গরম হয়ে আকাশের দিকে উঠে যেতে লাগলো। এরপরেই পুকুরের মধ্যে সেই জল পড়তেই প্রচণ্ড একটা জলোচ্ছ্বাস ঘটে গেল। কান ফাটানো আর্তনাদ করতে করতে এক সময়ে সেই পিশাচিনী বাতাসের মধ্যে মিলিয়ে গেল গুঁড়ো গুঁড়ো হয়ে। পুকুর থেকে যখন উঠে এলাম, তখন সেখানকার বাসিন্দারা আমার জয়ধ্বনি দিতে শুরু করেছে। ওদিকে দেখি যামিনীকান্ত হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। ওই অবস্থায় তিনি বললেন, আপনার দয়ায় আমাদের এই গ্রাম পুনরায় এই অভিশাপের হাত থেকে মুক্তি পেল। আমি নিজে রক্ষা পেয়েছি। আজকের দিনটা অন্তত আমার গৃহে থেকে সেবা করার সুযোগ দিন। তাঁর অনুরোধ সেই দিন ফেলতে পারিনি। শুধু যামিনীকান্ত বাবুই নয়, আমাকে নিয়ে চণ্ডীতলা গ্রামের লোকজনও যত্ন আত্তি করতে শুরু করে দিল। এরপরেও তোমরা বলবে এইসব গাল গল্প? তারানাথের কথা শেষ হতেই কিশোরী বলে উঠল, দেখুন ঠাকুরমশাই, পঞ্চমুণ্ডির আসনের ব্যাপারটা আমি ঠিক জানতাম না, তবে বেশ জব্বর এক গল্প শুনলাম কিন্তু। আচ্ছা, আজকে আসি, অনেকটা সন্ধে হয়ে গেল। কিশোরীর কথা শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠল তারানাথ। বলল, ফের যদি কোনোদিন তোমাদেরকে আমি গল্প শোনাই, তাহলে আমার নামও তারানাথ তান্ত্রিক নয়। শুনছিলেন আজকের গল্প চণ্ডীতলা গ্রামের বিভীষিকা, কলমে অর্ণব দাস। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবার ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।